আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং শুভ সন্ধ্যা। আজকে গার্ডিয়ান নার্সিং কোচিংয়ের পক্ষ থেকে আজকে আমরা একটি স্পেশাল কুইজ প্রতিযোগিতা শুরু করব এবং এই কুইজ প্রতিযোগিতায় আজকে আমাদের যারা এই প্রথমেই কারেক্ট অ্যান্সার দিবে বা সঠিক উত্তর দিবে, সঠিক উত্তরদাতাদের মধ্যে প্রথম যে অ্যান্সার করবে তাকে প্রতিটি কুইজেই থাকবে আমাদের বিশেষ মোবাইল রিচার্জ। তো তোমরা যারা যারা কুইজে অংশগ্রহণ করবে সবাই একটু জানিয়ে দাও কারা কারা আমাদের সাথে আজকের এই কুইজে অংশগ্রহণ করতে চাও। আজকে মূলত নার্সিং ভর্তির জন্য আজকে আমাদের এই কুইজ। সো রেজাল্ট পরবর্তী যে তোমরা যারা নার্সিং প্রস্তুতি নেবে তোমাদের জন্য আজকে এই ক্লাসটি। আজকে আমরা কুইজে পুরস্কারও থাকবে, পাশাপাশি আমরা কিছু পড়াশোনাও করবো, অনেক কিছু জানবো, নতুন কিছু যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। সো তোমাকে পুরস্কার পেতে হলে দুইটা টার্মস এন্ড কন্ডিশন আছে, সেটা হচ্ছে প্রথমেই ক্লাসটা শেয়ার করতে হবে। ওকে, প্রথমেই ক্লাসটা শেয়ার করতে হবে এবং শেয়ার করার পরেই হচ্ছে তোমার কমপক্ষে একজন বন্ধুকে মেনশন করতে হবে। ঠিক আছে, প্রথমে ক্লাসটা শেয়ার করতে হবে, তারপরে একজন বন্ধুকে মেনশন করতে হবে। শুধুমাত্র যারা এইটা করবে তারাই হচ্ছে কারেক্ট আনসার করলে পুরস্কার পাবে, মানে মোবাইল রিচার্জ। সো আমাদের আজকে আমরা 20 থেকে 30টা প্রশ্ন সলভ করবো, প্রত্যেকটাই হচ্ছে আমাদের প্রত্যেক প্রশ্নে আমাদের মোবাইল রিচার্জ থাকবে। কেমন? ওকে, সো তোমরা রেডি কিনা এবং কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো সবাই জানিয়ে দাও আজকের এই কুইজ ক্লাসে। আজকের কুইজ ক্লাসে তোমরা সবাই কিন্তু পুরস্কার পাবে। সো কুইজ ক্লাসটিতে যারা যারা পুরস্কার পেতে চাও অবশ্যই দুইটা টার্মস এন্ড কন্ডিশন, সেটা হচ্ছে ক্লাসটা শেয়ার করতে হবে এবং একজন বন্ধুকে মেনশন করতে হবে। তো সবাই একটু জয়েন করো দ্রুত। সবাই শেয়ার করে দাও। ঠিক আছে, তোমরা কুইজে অংশ নিলেই পাবে হচ্ছে মোবাইল রিচার্জ। সো সবাই শেয়ার করে দাও তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত আছো আজকের কুইজে। আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কুইজে রেখেছি এবং পাশাপাশি এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন আসবে। ওকে, আচ্ছা, ঠিক মতো শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাও। ঠিক মতো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানিও। ঠিক মতো তো সবাই আপনারা জয়েন করেন। কে কোথা থেকে আছেন সবাই জানিয়ে দেন, আগে একটু সবাই জানিয়ে দেন কে কোথা থেকে আমাদের সাথে, আপনারা কারা কারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই জানিয়ে দিবেন হচ্ছে মোবাইল। আর আপনারা রেডি কিনা সেটা একটু জানিয়ে দেন যে আমরা শুরু করবো কিনা। আর রেডি সবাই জানিয়ে দেন আমরা আজকে প্রথম কুইজটি আমরা শুরু করবো কিনা। আর কুইজে পুরস্কার পেতে হলে তোমাকে যেটা করতে হবে, ক্লাসটি একটা শেয়ার করতে হবে, একজন বন্ধুকে মেনশন করতে হবে। সবাই একজন বন্ধুকে মেনশন করে দাও দ্রুত। 1 মিনিটের মধ্যে আমরা আজকের এই কুইজটি শুরু করবো। ওকে, সবার কাছ থেকে শেয়ার আশা করছি, কারণ শেয়ার না হলে তো অনেক বন্ধুরা অ্যাড হতে পারবে না আপনাদের। তো আমরা চাই যে আজকের ক্লাসে সবাই উপস্থিত থাকুক, আজকের ক্লাসে যাতে সবাই উপস্থিত থাকে এবং সবাইকে নিয়ে আজকের ক্লাসে আমরা এই কুইজে অংশ নিতে চাই। হ্যাঁ, ওকে, রেডি সবাই রেডি হয়ে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হয়েছে? হ্যাঁ, এখনই আমরা শুরু করব। আজকের প্রথম কুইজে আমরা চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের সাথে মুনা এমএসটি জান্নাতুল ফেরদৌস আছে আমাদের সাথে আছে অনেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছে। ওকে, আমাদের সাথে যুক্ত আছে পপি, সুবর্ণা, মেঘ কক্সবাজার থেকে যুক্ত আছে, শেয়ার মেনশন ডান, মাওয়া। ওকে, এখনই আমরা শুরু করতে যাচ্ছি আজকের সেই কুইজ প্রতিযোগিতা। এখন থেকে আমাদের প্রতিদিনই কুইজ প্রতিযোগিতা থাকবে সপ্তাহে, ওটা আমরা জানিয়ে দেব। আর এই কুইজ প্রতিযোগিতায় তোমরা সবাই পুরস্কার পাবে। কেমন? সবার জন্য আমরা রাখবো স্পেশাল গিফট। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলে যাচ্ছি আমাদের প্রথম প্রশ্নে। 133 জন এই মুহূর্তে যুক্ত আছে। আজকে যে প্রথম কুইজটি আছে দেখেন, 2025 সালে COP30 কোথায় অনুষ্ঠিত হবে? 2025 সালে COP30 কোথায়
অনুষ্ঠিত হবে 2025 সালে কোপ 30। ওকে, সো কোপ 30 কি? যেমন কোপ 30 হচ্ছে আমাদের যে ইউনাইটেড নেশনস যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স, যেটাকে আমরা বলি যে কোপ 30, যেটা হচ্ছে যে বিশ্বব্যাপী আমাদের যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, বা বিশ্বব্যাপী আমাদের, আপনারা সবাই জানেন যে আমাদের যে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, এই সমস্ত কারণে এটা একটা গুরুত্বপূর্ণ একটা সিগনিফিকেন্ট কনফারেন্স ওয়ার্ল্ড ওয়াইড, যেটা হচ্ছে মূলত জাতিসংঘ থেকে এই কনফারেন্সটা পরিচালিত হয়। এটা আপনাকে উত্তর করতে হবে। দেখেন অপশন কি কি আছে: স্পেন, আজারবাইজান, পোল্যান্ড, ব্রাজিল। এবং এইটা, এই যে কোপ 30 কিন্তু আমাদের নভেম্বরের 10 তারিখ থেকে নভেম্বরের 21 তারিখ পর্যন্ত, এটা নভেম্বরের 10 থেকে নভেম্বরের 21, মনে রাখবেন। পরীক্ষা কিন্তু প্রশ্নটা আসতে পারে যে কোপ 13, যেহেতু আপনাদের পরীক্ষা হয়তো নভেম্বরের পরে হবে, পরীক্ষা আসতে পারে কোপ 13 কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। এটা হচ্ছে 21 আমাদের 10 নভেম্বর থেকে 21 নভেম্বর। ওকে, আর পরীক্ষা আসতে পারে কোপ 30 মূলত কোন উদ্দেশ্যে এই কনফারেন্সটা হয়েছিল, সেটা হচ্ছে কি জলবায়ু পরিবর্তন বিষয়ক। কি? জলবায়ু পরিবর্তন বিষয়ক। ওকে ওকে জলবায়ু পরিবর্তন বিষয়ক। ওকে আচ্ছা, দেখতে হ্যাঁ, আপনারা ঠিক কথা শুনতে পাচ্ছেন কিনা? এখন আমরা চলে যাব আজকের প্রশ্নের কারেক্ট আনসার কে দিয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা কারেক্ট আনসার তোমরা দিয়েছো। এখন দেখবো এই প্রশ্নের প্রথম অ্যান্সার কে দিয়েছে এবং কাকে হচ্ছে আমরা আজকের কুইজে কাকে আমরা বিজয়ী ঘোষণা করব। সো আজকে সর্বপ্রথম প্রশ্নের অ্যান্সার করেছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর করেছে আমাদের সুবর্ণা শুভ প্রথম অ্যান্সার করেছে। সো সুবর্ণা শুভকে অসংখ্য ধন্যবাদ। আজকে প্রথম কুইজে তিনি বিজয় হয়েছেন। আমরা প্রতিটি প্রশ্নে দুইজনকে আমরা পুরস্কৃত করব। সো সুবর্ণা শুভ এবং জান্নাতুল ফেরদৌস, সে অ্যান্সার করেছিল সেকেন্ড, কিন্তু সে হচ্ছে পোল্যান্ড। বাট পোল্যান্ড কিন্তু কারেক্ট অ্যান্সার না, কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রাজিল। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ব্রাজিল। কেমন? এটা হচ্ছে ব্রাজিলের কি অ্যামাজনের একটা শহর আছে, বেলেম শহর। ঠিক আছে, অ্যামাজনের যে বেলেম শহর, সেখানে কিন্তু হচ্ছে মূলত এই যে কোপ 30 এটা অনুষ্ঠিত হবে। ওকে, আচ্ছা, সো এখান থেকে কিন্তু কয়েকটা প্রশ্ন আমরা পড়ে ফেললাম যে আমাদের কোপ 30 এইটার ফুল মিনিং কি। এটা হচ্ছে আমাদের যে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স নাম্বার 2, সেটা হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটা অনুষ্ঠিত হবে। সেটা হচ্ছে নভেম্বরের 10 তারিখ থেকে নভেম্বর 21 তারিখ পর্যন্ত। কোন দেশে? ব্রাজিলের কোথায়? একটি অ্যামাজনের একটি শহর, বেলেম শহর। কোথায়? বেলেম শহর। ওকে, আচ্ছা, আর এটা যে বেলেম শহর বা এই সম্মেলন কারা আয়োজন করে? জাতিসংঘ বা ইউনাইটেড নেশনস। তো তোমরা হচ্ছে আমাদের পপি বারোই এবং কারেক্ট আনসার হচ্ছে সুবর্ণা শুভ, এই দুইজন তোমরা পুরস্কৃত হয়েছে। তোমরা এই স্ক্রিনশটটা একটু রেখে দাও। স্ক্রিনশটটা রেখে দিলে তোমরা ক্লাসের শেষে আমাদের পেজ ইনবক্স করবা, তোমাদের বিকাশ নাম্বারটা দিবা বা ফোন নাম্বারটা দিবা, সেখানে মোবাইল রিচার্জ চলে যাবে। ওকে, আচ্ছা, চলে যাচ্ছে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন, মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না? মুক্তিযুদ্ধের সময় আমরা সবাই জানি 11টি সেক্টর ছিল। সেই 11টি সেক্টরে তোমরা সবাই জানো যে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে, দ্রুত জানিয়ে দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার 7 নাম্বার সেক্টর, 10 নাম্বার সেক্টর, 11 নাম্বার সেক্টর, 5 নাম্বার সেক্টর। মহান মুক্তিযুদ্ধ থেকে পরীক্ষা কিন্তু প্রশ্ন আসবে। এই সাধারণ জ্ঞানের কয়েকটা টপিক আছে যেখান থেকে ম্যান্ডেটরি প্রতিটা পরীক্ষায় প্রশ্ন আসে। সেটা হচ্ছে মহান মুক্তিযুদ্ধ, সংবিধান। ওকে, তারপর এবছর যেটা হচ্ছে যে তোমার যে 25 আমাদের যে 5 আগস্ট, যেটা জুলাই গণ অভ্যুত্থান, যেটা
এটা দিয়ে পরীক্ষায় প্রশ্ন আসবেই, কিন্তু মাস্ট বি। সো এই প্রশ্নের অ্যান্সার সবাই দ্রুত দাও, দেখতে পাচ্ছি সবার কাছ থেকে প্রশ্ন আশা করছি। আর এই তোমরা যারা পুরস্কার জিতেছো, তো আমরা অবশ্যই এগুলো যাচাই বাছাই করে দিব। তোমরা যারা এই ক্লাসটি শেয়ার করনি বা যারা যারা শেয়ার করবে না বা একজন বন্ধুকে মেনশন করবে না, তারা কিন্তু পুরস্কার পাবে না, মানে জিতলেও তারা পুরস্কার পাবে না, বিকজ অফ এটা আমরা ভেরিফাই করে দিব এজন্য। কেমন? এটা এটা অফ করে করে একটা অপশন ছিল। ও, অফ করছি। হুম। আচ্ছা সবাই, তোমরা কিন্তু, আমি বলে দিলাম যে তোমরা পুরস্কার জিততে হলে তোমাকে অবশ্যই এই দুইটা কন্ডিশন ফলো করতে হবে, আদারওয়াইজ তুমি জিতলেও তুমি কিন্তু মোবাইল রিচার্জ পাবে না। কেমন? আর আজকের ক্লাসটি জাস্ট তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, আমরা প্রত্যেকটা প্রশ্নের সাথেই আমাদের 2 জন করে থাকবে, পুরস্কার পাবে। ওকে, সো ক্লাসটা শেয়ার করতে হবে এন্ড একজনকে মেনশন করতে হবে, আদারওয়াইজ তুমি পুরস্কার পাবে না। কেমন? ওকে, সো দেখবো এই প্রশ্ন। আচ্ছা, এখন আমরা যে মহান মুক্তিযুদ্ধে কে কোন সেক্টরে ছিল, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। কেমন? এবং মহান মুক্তিযুদ্ধের যে 7 জন বীর শ্রেষ্ঠের নাম কে কোন সেক্টরে ছিল, এবং এই যে কোন সেক্টরের কোন সেক্টর কমান্ডার, ঠিক আছে, এগুলো থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এগুলো তোমাদের একটু খুব ভালো করে পড়তে হবে। যেমন সেক্টর 1-এ তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, বর্তমান প্রেক্ষাপটে তোমাদের পরীক্ষা আসতে পারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোন সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন। সেক্টর 1 সবাই মনে মনে রাখবা, যেহেতু আমাদের বর্তমান যে কারিকুলাম বা বইয়ে নতুন করে যেটা আপডেট হয়েছে, যে আমাদের 26শে মার্চ যে স্বাধীনতার যে ঘোষক, স্বাধীনতার ঘোষক হিসেবে আমাদের যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নাম নতুন করে করা হয়েছে, যেহেতু আগে এটা ছিল না, বিগত সরকারের সময় বাদ দেওয়া হয়েছিল, এটা নতুন করে, এটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এবং তিনি ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন সেক্টর 1-এর 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার, 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার। ওকে, এবং এখানে আরেকজন সেক্টর কমান্ডার ছিলেন পরবর্তী, সেটা হচ্ছে ক্যাপ্টেন রফিকুল ইসলাম। ওকে, তারপর আমাদের সেক্টর 2-এ হচ্ছে খালেদ মোশাররফ, সেক্টর 2-এর সেক্টর কমান্ডার ছিল আমাদের। পরে হচ্ছে আমাদের এটিএম হায়দার। তারপর সেক্টর 3-এ ছিলেন আমাদের মেজর কে এম শফিউল্লাহ। ওকে, সো প্রত্যেকটা সেক্টরে কে কোন সেক্টরে ছিল এগুলো হচ্ছে তোমরা অবশ্যই জেনে নিবে। কেমন? অবশ্যই জেনে নিবে। এবং 7 জন বীর শ্রেষ্ঠ যারা যারা আছে, এদের নামগুলো এবং এরা কে কোন বাহিনীতে ছিল এটা কিন্তু তোমাকে জানতে হবে। যেমন আমাদের হচ্ছে, যেমন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল, মুন্সি আব্দুর রব, মতিউর রহমান, নূর মোহাম্মদ শেখ, এবং হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, এবং বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর। এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবেই। ওকে, আচ্ছা, শেয়ার মেনশন ডান। দেখবো এবার আমাদের এই 2 নাম্বার প্রশ্নে আমরা কিন্তু কুইজ জিতবো, পাশাপাশি হচ্ছে কিছু পড়বো এখান থেকে। ওকে, যেহেতু যে টপিক গুলো আমি পড়াইলাম এখান থেকে কিন্তু মাস্ট বি পরীক্ষায় প্রশ্ন আসবে। মহান মুক্তিযুদ্ধ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবেই, কনফার্ম। সো 2-এর তোমরা অবশ্যই কারেক্ট আনসার কিছু নাম্বার দিয়ে দেবে, যে 2 লিখে কারেক্ট আনসার দিবে। ওকে, সো দেখতে পাচ্ছি আমাদের 2-এর সর্বপ্রথম যিনি আনসার করেছে আমাদের 2-এর হচ্ছে যে কোন সেক্টরে নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না, এটা কিন্তু কারেক্ট আনসার হচ্ছে আমাদের 10 নম্বর সেক্টর, বিকজ এটা ছিল আমাদের কি যে নৌপথ যেটা ছিল। ওকে, আমাদের যে গভীর সমুদ্র বন্দর ছিল বা আমাদের যে অভ্যন্তরীণ যে নৌ পরিবহন যে রুট গুলো ছিল, এগুলো সবকিছু ছিল হচ্ছে আমাদের 10 নম্বর সেক্টরের আন্ডারে। কেমন? ওকে, যেমন আমাদের সকল নৌপথ বা সমুদ্র উপকূলীয় যত অঞ্চল ছিল সবকিছু ছিল আমাদের এই 10 নম্বর সেক্টরের অধীনে। ওকে, তো এই জন্য এখানে কোনো নিয়মিত কোনো সেক্টর কমান্ডার ছিলেন। ওকে, এখানে কিন্তু টোটাল আমাদের যে 8 জন, এখানে টোটাল 8 জন সেক্টর কমান্ডার কিন্তু ভাগ ভাগ করে তাদের দায়িত্ব পালন করছেন। কেমন? ওকে, সো এটা কারেক্ট আনসার প্রথম দিয়েছে আব্দুল্লাহ মামুন, এবং দ্বিতীয় আনসার করেছে আমাদের কারেক্ট আনসার দিয়েছে আশামণি। ওকে, সো আশামণি এবং আব্দুল্লাহ মামুন, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট রেখে দিবেন। সো স্ক্রিনশট রেখে দিলেই, আমাদের পেজে দিলেই, আপনার নাম্বারটা দিলে আমাদের মোবাইল রিচার্জটা দিয়ে দেবো। অবশ্যই স্ক্রিনশটটা দিবেন না, আদারওয়াইজ ওরা কিন্তু বুঝতে পারবে না, আমাদের যারা অ্যাডমিনে আছে। ওকে, ক্লাসটি, আমাদের এই ক্লাসটি কেমন লাগছে বা আজকের এই কুইজটি কেমন লাগছে সবাই একটু জানিয়ে দিবেন। আর চলে যাচ্ছে আমাদের নেক্সট যে
কোয়েশ্চেনটি আছে। 3 নম্বর কোয়েশ্চেন, বাংলাদেশের সংবিধানে কতবার সংশোধন করা হয়েছে? বাংলাদেশের সংবিধান থেকে কতবার? 17 বার, 14 বার, 15 বার। আচ্ছা এখানে একটু আচ্ছা দেখেন এখানে নিচের দুইটা একটু ভুল আছে। দেখেন 17 বার, 14 বার, এর মধ্যে কি হবে সবাই একটু জানিয়ে দেন। নিচে একটু মিস্টেক হয়েছে, সবাই জানিয়ে দেন বাংলাদেশ সংবিধানে মোট কতবার সংশোধন হয়েছে? শর্মি আক্তার, স্ক্রিনশটটা নিবেন হচ্ছে এই যে আপনি যে 2 নাম্বারের যে দিচ্ছেন, 2 নাম্বারের মানে এই স্ক্রিনে যেটা আছে আপনার ফোনে, যেটা আমি যখন বললাম ওই প্রশ্নের স্ক্রিনশটটা নিলেই হবে, সমস্যা নাই। ঠিক আছে? হুম। ওকে, সো সংবিধানের যে প্রথম যে সংশোধনী, ঠিক আছে, সংবিধানের প্রথম সংশোধনী এবং সর্বশেষ যে সংশোধনী, এটা কিন্তু আপনাকে জানতে হবে যে প্রথম, যেহেতু এ পর্যন্ত হচ্ছে সবাই দেখতে পাচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের 17 বার। কেমন? 17 বার আর 17 বার সংশোধন, যে আমাদের সংবিধান সংশোধন হয়েছে। আর সংবিধান সংশোধন করতে গেলে কি আমাদের সংসদ দরকার, কি পার্লামেন্ট প্রয়োজন। ওকে, পার্লামেন্ট প্রয়োজন আছে আছে। কারেক্ট আনসার করলে আব্দুল মামুন আছে একজন কি 2 বার উইন হয়, অবশ্যই উইন হতে পারবেন, সমস্যা নাই। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি ওকে, সো প্রথম হচ্ছে আমাদের 1973 সালে প্রথম 1973 সালের 15 জুলাই হচ্ছে প্রথম সংশোধনী বিল পাস হয় সংসদে, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের সর্বশেষ 2018 সালের 8 জুলাই। কেমন? এবং এটা হচ্ছে 29 জুলাই রাষ্ট্রপতি অনুমোদন করে। ক্লিয়ার? তো হচ্ছে এই জন্য আপনারা সবাই জানেন যে বর্তমানে অনেক কথাবার্তা হয়েছে যে সংবিধান সংশোধন নিয়ে, কিন্তু পার্লামেন্ট না থাকার কারণে কিন্তু এটা সম্ভব হচ্ছে না। কেমন? ওকে, আর কারণ সংবিধানের আইন পরিবর্তন করার জন্য কি পার্লামেন্ট মেম্বার প্রয়োজন, তাই না? ওকে, এবং এখানে 2/3 মেজরিটি থাকতে হবে। আচ্ছা, সো হচ্ছে যারা যারা কারেক্ট আনসার দিয়েছে যে 17 বার, এর মধ্যে দেখি আমাদের কারেক্ট আনসার, সংবিধান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, সংবিধান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, সংবিধান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। আর বাংলাদেশের যে সংসদ, সেটা কিন্তু হচ্ছে আমাদের যে এক কক্ষ বিশিষ্ট, এবং এটা কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট করার জন্য একটা উচ্চ কক্ষ ডাবল করা হচ্ছে। তোমাদের পরীক্ষা যদি নির্বাচনের পরে হয়, তাহলে কিন্তু পরীক্ষা এই যে চেঞ্জটা, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে যে বাংলাদেশের জাতীয় সংসদ কত কক্ষ বিশিষ্ট। এর আগে তোমরা সব বইতে পড়ছো এক কক্ষ বিশিষ্ট। ক্লিয়ার? এটা কিন্তু এখন দ্বিকক্ষ বিশিষ্ট হবে, কারণ যে উচ্চ কক্ষে কিন্তু পিয়ার পদ্ধতিতে যে আমাদের যে প্রপোর্শনাল যে রিপ্রেজেন্টেশন, এভাবে কিন্তু আমাদের উচ্চ কক্ষে মেবি 100 জন থাকবে। আর নিম্নকক্ষে যেটা বর্তমান যে সিস্টেম আছে, ভোটিং সিস্টেম, সরাসরি প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। কেমন? ওকে, আচ্ছা, সো এই যে সংবিধান বা সংসদ, এখান থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে বিকজ অফ এই যে সামনে নির্বাচন। তো সবকিছু মিলে এই টপিকগুলো তোমরা খুব ভালো করে পড়বে। কেমন? যেমন বাংলাদেশে আইনসভার যে সদস্য সংখ্যা হচ্ছে 350 জন, মানে হচ্ছে 300 জন হচ্ছে পার্লামেন্ট মেম্বার, আর 50 জন হচ্ছে সংরক্ষিত নারী আসনে, টোটাল 350। 1 নাম্বার আসন হচ্ছে কোথায়? পঞ্চগড়। 1 নাম্বার আসন হচ্ছে কি পঞ্চগড়। ক্লিয়ার? সো আগামীতে বাংলাদেশে যে সংসদ হবে সেটা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, মাথায় রাখবা। আর বর্তমানে আছে এক কক্ষ বিশিষ্ট। আচ্ছা, সো দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার কে দিয়েছে আমাদের 3 নাম্বার প্রশ্নে। 3 নাম্বার আগে লিখতে, আগে 3 লিখতে হবে, তারপরে না, তোমরা যারা পরে জয়েন করেছো, তোমরা পুরস্কার জিততে হলে অবশ্যই তোমাকে একটা শেয়ার করতে হবে আর একজন বন্ধুকে মেনশন করতে হবে, তাকেও কুইজে নিয়ে আসতে হবে। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমার বন্ধুকেও কুইজ এনে এটাকে কম্পিটিশনটা বাড়ানো। কেমন? তাহলে বুঝতে পারবো যে তোমাদের ভিতরে কম্পিটিশনটা কেমন হচ্ছে বা তোমাদের প্রস্তুতিটা কেমন। ওকে, আর দেখি 3 নাম্বারের কারেক্ট অ্যান্সার কে দিয়েছে প্রথম। এই ফোনটা 3 নাম্বারের প্রথম অ্যান্সার দিয়েছে
3 নম্বরের প্রথম অ্যান্সার দিতে পাচ্ছি ভালোবাসার ফুল এবং হচ্ছে নিশি। ভালোবাসার ফুল এবং নিশি তোমরা লিখেছো এ মানে 17 বার। এই যে দেখতে পাচ্ছি ভালোবাসার ফুল এবং নিশি। তোমরা একটু স্ক্রিনশট রাখো, স্ক্রিনশটটা হচ্ছে আমাদের পেজে দিলে আমরা, আর তোমার নাম্বারটা দিবা, আমরা মোবাইল রিচার্জ তোমাকে পাঠিয়ে দেবো। ওকে, ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বলে রাখি, আমাদের রেজাল্ট পরবর্তী গার্ডিয়ান নার্সিং কোচিং এর রেজাল্ট পরবর্তী তোমরা যারা নার্সিং প্রসিজার নিতে যাচ্ছ ফুল কোর্স অনলাইন অথবা অফলাইন, তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল দ্রুত যোগাযোগ করবে, বিকজ অফ আমাদের লিমিটেড সিট, আমরা ভর্তি ক্লোজ করে দিব। ওকে ওকে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। চলে যাচ্ছে নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান। সবাই এই প্রশ্নের কারেক্ট আনসার দাও। কোয়েশ্চেন নাম্বার 5 এ চলে গেলাম। এই 4 এর পরিবর্তে সরাসরি 4 5 এ চলে আসছে। আচ্ছা, বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ, বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি? চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা যারা যারা আমাদের সাথে কুইজ প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে আমাদের 3টে ব্যাচ ফিল আপ হয়ে গেছে, একটা ব্যাচ অলরেডি 5টা মতো লেকচার হয়ে গেছে, আমাদের নতুন ব্যাচ চালু হয়েছে। ওকে, দেখো বিশ্বের সর্বাধিক, আমি দ্বিতীয় থেকে শুরু করতেছি। যেমন আমাদের হচ্ছে যুক্তরাষ্ট্র হচ্ছে সেকেন্ড, আমি বলে রাখতেছি যুক্তরাষ্ট্র হচ্ছে সেকেন্ড, দেখো যে হচ্ছে প্রথম, সেটা হচ্ছে যে পৃথিবীতে যত কার্বন নিঃসরণ হয় এর 35% হচ্ছে যে প্রথম তিনি। ঠিক আছে, সো প্রথম হচ্ছে কারেক্ট আনসার। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে আমাদের চীন। সবাই কারেক্ট আনসার দিয়ে দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার হচ্ছে চীন। তারা হচ্ছে বিশ্বের মোট কার্বন নিঃসরণের 35%ই হচ্ছে যে চীন দায়ী। কেমন? কারণ কি, যে চীনে হচ্ছে প্রচুর সংখ্যক কি যে আমাদের যে তারা এনার্জি রিলিজ করে, বিকজ অফ তাদের অনেক ফ্যাক্টরি, তাই না, অনেক ইন্ডাস্ট্রি, এই জন্য। এরপরে হচ্ছে আমাদের এরপরে হচ্ছে যুক্তরাষ্ট্র, তারপরে হচ্ছে এই তালিকা আরো কয়েকটা আছে, যেমন ভারত, রাশিয়া, জাপান, সবগুলোই আছে। সো তোমাকে এখান থেকে কিন্তু প্রশ্ন অন্যভাবে করতে পারে যে বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী, এখানে সর্বাধিক না দিয়ে লিখতে পারে যে কার্বন নিঃসরণকারী দেশ কোনটি। এখানে ভারত থাকতে পারে, ভারত, বাংলাদেশ, সৌদি আরব বা শ্রীলঙ্কা দিতে পারে, তো সেক্ষেত্রে ভারত হবে। সো তোমাদের সবগুলো নামই জানা প্রয়োজন। যেমন কার্বন নিঃসরণ কারা কারা করে? চীন, যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, রাশিয়া। ওকে, আচ্ছা। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে চীন, সঠিক উত্তর হচ্ছে চীন, সঠিক উত্তর হচ্ছে চীন। কেমন? আচ্ছা, এর বিকজ অফ এর কারণ হচ্ছে কি, যে কয়লা নির্ভরতার কারণে হচ্ছে কার্বন নিঃসরণ বাড়ে। ঠিক আছে, ওকে। যেমন শিল্প উন্নত যে দেশগুলো আছে, শিল্পে উন্নত যত, যেমন কয়লা দিয়ে তাদের কি, যে কয়লা দিয়ে তারা যে বিদ্যুৎ কেন্দ্র, এগুলো তারা বেশি পরিচালিত করে। সো শিল্প উন্নত যত দেশ আছে, প্রত্যেক দেশেই এই কার্বন নিঃসরণটা আছে। কেমন? ওকে। আর বিশ্বের 5টি প্রধান তালিকা কি? চীন, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়া এবং জাপান। ঠিক আছে, সর্বাধিক কার্বন নিঃসরণকারী 5টি দেশ। ওকে, সবাইকে ABC 3টি সর্বাধিক এ হবে। হ্যাঁ, ওকে। সো দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার কে দিয়েছে। আমাদের 5 নাম্বারের আজকের যে 5 নাম্বার প্রশ্ন, এই প্রশ্নের ক্লাসটি কেমন লাগলো, এটা এগুলো এই যে কুইজ প্রতিযোগিতার যে আজকের এই সেশনটি তোমাদের কাছে কেমন লাগছে সেটা একটু জানিয়ে দাও সবাই, সেটা একটু সবাই জানিয়ে দাও কমেন্টে। আমি এর মাঝে যে পুরস্কৃত হয়েছে তার নাম বলবো। তার আগে একটু বলে রাখি, পুরস্কৃত হওয়ার আগে তার একটু বলে রাখি যে আমাদের অনলাইনে বাংলাদেশের সবচেয়ে পপুলার যে অনলাইন ফিচারগুলো আমরা অ্যাড করেছি। যেমন তোমরা যারা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হবে, তোমরা আমাদের ক্লাসগুলো কিন্তু হচ্ছে অন্যান্য যে
প্ল্যাটফর্ম আছে তাদের মতো কিন্তু ফেসবুক লাইভ হয় না। আমাদের হচ্ছে যে ক্লাসগুলো হচ্ছে গুগল মিটে হয়, যেটা জুমের মতো। মানে আমাদের গার্ডিয়ান নার্সিং এর যে ডিপ্লোমা বিএসসির যে ফুল কোর্সগুলো আছে অনলাইনে, সেখানে ক্লাসগুলো হচ্ছে আমাদের সব ক্লাসগুলো হচ্ছে গুগল মিটে হয়। দ্যাট মিনস টিচারের সাথে স্টুডেন্টরা কনভারসেশন করতে পারে, যে কোনো প্রবলেম সলভ করতে পারে। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে তোমরা যে এক্সামগুলো দিবে, আমাদের গার্ডিয়ান নার্সিং এর যে অ্যাপ আছে গুগল প্লে স্টোরে, সেখান থেকে আমাদের পার্সোনাল আইডি থাকবে সবার, এখানে তোমরা অ্যাক্সেস পাবে। সেখানে এক্সাম দেওয়ার পরে রেজাল্ট যখন পাবলিশড হবে তখন তোমার ফোনে মেসেজ চলে যাবে যে আপনি এত নাম্বার পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যে আপনি বাংলা লেকচার 2 এর ক্লাস টেস্টে অংশগ্রহণ করেছেন, আপনার মোট মার্ক কতর ভিতরে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছেন, এটা পাবেন। এবং এখানে মনে করেন যে আমাদের কোর্সে টোটাল 2000 স্টুডেন্ট আছে, এই 2000 স্টুডেন্টের মধ্যে আপনি কততম হয়েছেন, আপনার মেরিট লিস্টটা, আপনার মেধা তালিকা আপনার ফোনে মেসেজ ছিল। এই টেকনোলজি বাংলাদেশে আমরাই প্রথম। এবং গার্ডিয়ান নার্সিং এ তোমরা যারা অনলাইন বা অফলাইনে ভর্তি হবা, এই সুযোগটা তোমরা পেয়ে যাবে। পাশাপাশি ডাউট সলভ আছে এখানে, আমাদের টিচার্স থেকে শুরু করে বিভিন্ন সরকারি নার্সিং কলেজ স্টুডেন্টরা তোমাদের জন্য 24 আওয়ার্স এই ডাউট সলভ করবে। দ্যাট মিনস কোনো একটা পড়া যদি তুমি না বুঝতে পারো, সাথে সাথে এই পড়াটা তোমার যে প্রোফাইল থাকবে ওয়েবসাইটে আমাদের অ্যাপসে, সেখানে তুমি লিখবে যে তুমি বাংলার বা ইংলিশের নাউনটা তুমি বুঝো না, বা এই কোশ্চেনের অ্যান্সার এটা হলো কেন এটা বুঝো না, তোমার ওখানে লেখার সাথে সাথে তোমার যে সাবজেক্ট শিক্ষক থাকবে, সেই শিক্ষকের কাছে ওই মেসেজটা অটোমেটিক পৌঁছে যাবে। সো শিক্ষক এটা 24 আওয়ার তোমাকে সেখান থেকে রিপ্লাই দিয়ে কারেক্ট অ্যান্সারটা তোমাকে বলে দেবে এবং তোমাকে ডাউট সলভ করে দেবে। ক্লিয়ার? এই সুযোগগুলো তোমরা আমাদের গার্ডিয়ানের সাথে পাচ্ছ। সো যারা এখনো ভর্তি হয় নাই, খুব দ্রুত ভর্তি হয়ে যাও, খুব দ্রুত। আরো অনেক অনেক মজার মজার চমক থাকবে, তোমাদের চান্স পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে থাকবে। সো 5 নাম্বার প্রশ্নের আসলে এইটা কোশ্চেন তো, হ্যাঁ এটা হচ্ছে 5 নাম্বার হবে। 5 নাম্বারের প্রথম যিনি অ্যান্সার করেছেন, 5 নাম্বারের প্রথম যিনি অ্যান্সার করেছেন, তোমরা অনেকেই ভুলে 4 লিখে ফেলছো, বাট এটা হবে 5। সো 5 এর হচ্ছে আমাদের সাদিয়া লিখছিল প্রথম, কিন্তু সে লিখছে বি যুক্তরাষ্ট্র, এটা কিন্তু কারেক্ট অ্যান্সার না। ওকে, সো 5 এর কারেক্ট অ্যান্সার প্রথম হচ্ছে আমাদের রিহান সেলে। তারপরে হচ্ছে আমাদের 5 এর আরেকজন কারেক্ট অ্যান্সার করেছে আমাদের রঞ্জনা আক্তার। রঞ্জনা আক্তার আজকে পুরস্কার জিতলো। সো এই দুইজন হচ্ছে, তোমরা স্ক্রিনশট রেখে দাও। ওকে, তোমরা স্ক্রিনশট রেখে দাও তোমাদেরকে এই ক্লাসের সেশনে এসে তোমরা এই স্ক্রিনশটটা আমাদের পেজ ইনবক্স করবা এবং তোমার নাম্বারটি লিখে দাও, আমরা সেখানে মোবাইল রিচার্জ পাঠিয়ে দেবো। ওকে, চলে যাচ্ছে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটি আছে। আমাদের অনলাইনে হচ্ছে পেমেন্ট করতে বলছে, বাট আমি অলরেডি পেড করেছি। 2500 টাকা তোমাকে কোথায় পেমেন্ট করে? আমাদের কোর্স ফি হচ্ছে অনলাইনে 3500 টাকা। ওর একটু ইনবক্স করা হোক। আমাদের সালমা সাহা সে কমেন্ট করছে, আমাদের সালমা সাহা। সালমা সাহা তোমাকে এখনই আমাদের তুমি একটা পেজ ইনবক্স করো। আমাদের কোর্স ফি হচ্ছে, অনলাইন কোর্স ফি হচ্ছে 3500 টাকা এবং অফলাইন হচ্ছে আমাদের 10,500 টাকা। এখন এটা হচ্ছে আমাদের আগামী 2 দিন পর্যন্ত এই অফারটা থাকবে, তারপরে বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ অ্যাড করছে কই নাম্বার 54। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা যারা যারা এই দেখো, বাংলাদেশে গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? এই প্রশ্নের আমাদের জুইমণি, তোমরা জুইমণি বলছে কত টাকা লাগবে ভর্তি হতে। থ্যাংক ইউ জুইমণি। আমাদের যে অনলাইন যে প্ল্যাটফর্মটি আছে, অনলাইন গার্ডিয়ান নার্সিং কোচিং এর যে অনলাইন যে ফুল কোর্সটা আছে, সেটার কোর্স ফি হচ্ছে আমাদের অনলি 3500 টাকা, যেটা আমাদের ছিল 8500 টাকার কোর্স। এটা আমরা জাস্ট রেজাল্ট পরবর্তী ব্যাচের জন্য জাস্ট, আর নেক্সট 2 ডেজ এই অফারটা থাকবে, এর মধ্যে সবাই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করে ফেলো, কেমন? ওকে, আর অফলাইন হচ্ছে আমাদের 10,500 টাকা, এটা রেজাল্ট পরবর্তী একেবারেই নতুন ব্যাচ। এবং গত বছর আমাদের এখান থেকে অনলাইনে প্রায় 900 বেশি স্টুডেন্ট কিন্তু চান্স পেয়েছিল, এবং অফলাইনে মিলে প্রায় 2500 বেশি স্টুডেন্ট সমগ্র বাংলাদেশে আমাদের চান্স পেয়েছিল। ডিপ্লোমা ইন নার্সিং, বিএসসি নার্সিং, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সবগুলো কোর্সে। সো আশা করি এবছর আমরা আরো সফলতা থাকবে। এবার আমরা বাংলাদেশিদের আরো বিগত 5 বছর কিন্তু আমরা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করেছি সফলতার দিক থেকে। ইনশাল্লাহ এবছর আমরা আরো ভালো করতে পারবো। সো আমাদের আচ্ছা আচ্ছা, তোমরা কে কে আমাদের স্টুডেন্ট আছো, কারা কারা একটু জানিয়ে দাও। আর আমাদের ক্লাসগুলো কেমন হয়, টিচারদের সাথে, টিচাররা তোমাদেরকে কিভাবে কোঅপারেট করে, বা আমাদের অফিস তোমাদেরকে কিভাবে হেল্প করে, সবাই একটু তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যারা যারা। আর শীট তো তোমরা সবাই পেয়ে যাবা, সমস্যা নাই। আমাদের কয়েকজন হয়তো
আমাদের কয়েকটা শীট শেষ হয়ে যাওয়ার কারণে তারা পায়নি। সো তোমরাও পেয়ে যাবা আমাদের যে লেকচার শিট গুলো আছে, ফুল লেকচার শিট, কিন্তু তোমরা লেকচার শিট গাইড এই যে দেখতে পাচ্ছ, এই যে লেকচার শিট গাইডে তোমরা সবকিছু পেয়ে যাবে। কেমন? ওকে। অফলাইন পেইড ব্যাচের স্টুডেন্ট ভাই আমি কেমন লাগে আমাদের অফলাইন পেইড ব্যাচে ফার্ম গেটে তোমরা কারা কারা আছো হেড অফিসে, অনলাইনে ক্লাসগুলো কেমন লাগে একটু জানিয়ে দাও সবাইকে। আমাদের ক্লাসের রিভিউ একটু দাও, যে টিচার্স, অফিসিয়ালস বা আমাদের সবকিছু মিলে একটু জানিয়ে দাও। অফলাইনের স্টুডেন্ট কার্ডগুলো কারা কারা স্টুডেন্ট আছো অলরেডি সবাই একটু জানিয়ে দাও। জব সেকশনে আছি, হ্যাঁ আমাদের নার্সিং অ্যাডমিশন থেকে শুরু করে আমরা একেবারে মাস্টার্স পর্যন্ত করাই। যেমন তোমরা ভর্তি হওয়ার পরে একজন যখন নার্সিং সে যখন নার্স হয়ে যায় বা নার্সিং কমপ্লিট করার পর সে যখন গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেয়, এখানেও আমাদের কোর্স আছে। এবং সে যখন এটা যারা ডিপ্লোমা করার পর বিএসসি করে ওই অ্যাডমিশন টেস্টটা আছে, পাশাপাশি যারা মাস্টার্স করে সবকিছু এভরিথিং। সো তোমরা একটু জানিয়ে দাও আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হিসেবে তোমাদের আমাদের ক্লাসগুলো কেমন লাগে, সবাই একটু জানিয়ে দাও। ওকে, অনলাইন পেইড ব্যাচের স্টুডেন্ট থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, বাংলাদেশের প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল কবে? 15 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971, 26 মার্চ 1971, 16 ডিসেম্বর। মহান মুক্তিযুদ্ধ থেকে কমপক্ষে 2 থেকে 3টা প্রশ্ন আসবে প্রতি বছর, 2 থেকে 3টা প্রশ্ন আসবে। সার্ভিস খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ। ফার্ম গেটের স্টুডেন্ট ক্লাসগুলা ভালোভাবে নেওয়া হয়, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, স্যারদের ক্লাস অনেক ভালো লাগে, অনেক সুন্দর। তোমরা একটু সবাই জানিয়ে দাও যারা যারা আজকে ক্লাস করেছি, অনেক ভালো ছিল। ডিপ্লোমার ক্লাসটা ছিল অনেক ভালো ক্লাস। উত্তরা মন্ডল বলছে ভাইয়া আপুরা আসলে অনেক ভালো ক্লাস নেয়, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সুলতানা বলছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। অনেক অনেক স্টুডেন্ট এই মুহূর্তে আছে, আবার অনেকে নাই, হয়তো অন্য কোর্সে ক্লাস করছে এই মুহূর্তে। সো আজকে ক্লাসটা সবার জন্য ওপেন এবং আমরা কুইজ গিফট দেবো। আজকে মেইন টার্গেট হচ্ছে তোমাদের কিছু গিফট দেই, ভালো লাগে আর কি, বা তোমরা পড়ার প্রতি তোমাদের আগ্রহটা বাড়বে এটার জন্যই। ওকে, আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তো তোমরা সবাই জানো যে দেখো এই যে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল হচ্ছে আমাদের 17 এপ্রিল 1971 সাল। কারণ কি এই দিন কি হয়েছিল, যে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন। কি এটা ফোন আসছে, মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঘোষণা হয়েছিল। কি বাংলাদেশের সাংবিধানিক নাম কি কে কে জানো? বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ঠিক আছে। আর এই গণপ্রজাতন্ত্রের ঘোষণা হয়েছিল 17 এপ্রিল 1971, 17 এপ্রিল 1971। এই দিন কি মুজিবনগর সরকার কি করেছিলেন? মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিল। ক্লিয়ার? ওকে, আচ্ছা জান্নাতুল গোলাপ সে জব কোর্সে আছে কিন্তু সে অ্যাপস এর বিষয়টা বুঝতেছে না। ওকে, সো আমরা এটা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আপনাদেরকে সলভ করে দেবো। সো দেখি এই প্রশ্নে কে কুইজ জেতে। 6 নাম্বার প্রশ্নের প্রথম অ্যান্সার করে কারা কারা কুইজ জিতলো সেটা একটু দেখে নিব এখন। 6 নাম্বারের প্রথম যিনি অ্যান্সার করেছে আমাদের 6 এর প্রথম দেখতে পাচ্ছি আমাদের প্রথম অ্যান্সার করেছে আমাদের জুইমণি কমেন্ট করেছিল যে কত টাকা লাগবে, আমাদের বলেই দিলাম যে কত টাকা লাগবে। আমাদের 6 এর প্রথম অ্যান্সার করেছে সুমি বলেছে 17 এপ্রিল 1971। এবং আমাদের সাদিয়া তারপরে অ্যান্সার করেছে। সবাইকে দুইজনকে অসংখ্য ধন্যবাদ, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো আর তারপরে তোমরা কুইজের যে মোবাইল রিচার্জ তোমরা পেয়ে যাবে। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন চলে আসে, বাংলাদেশের কৃষি ভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? কে কে জানো? ওকে, বাংলাদেশের কৃষি ভিত্তিক ইপিজেড, বাংলাদেশের প্রথম কি যে একমাত্র কৃষি ভিত্তিক একটা একমাত্র হচ্ছে কি কৃষি ভিত্তিক ইপিজেড। ওকে ওকে, ইপিজেড মানে কি এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এর ফুল মিনিং কিন্তু পরীক্ষায় আসতে পারে যে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড মানে হচ্ছে এক্সপোর্ট প্রসেসিং জোন। ওকে, বাংলাদেশের
ওকে। ওকে, আর বাংলাদেশে মোট কিন্তু 10টা ইপিজেড আছে, কেমন? বাংলাদেশে মোট 10টা ইপিজেড আছে, যার বাংলা হচ্ছে, যে ইংলিশে হচ্ছে কি, যে আমাদের এক্সপোর্ট প্রসেসিং জোন, আর বাংলায় হচ্ছে যে আমাদের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, কেমন? ওকে। আর আমাদের হচ্ছে যে বাংলাদেশের মোট ইপিজেড হচ্ছে মোট 10টি, কেমন? তো দেখো, ইপিজেড দিয়ে যদি কোনো প্রশ্ন আসে, আমি যেগুলো তোমাদেরকে নোট করব, এর বাইরে কিন্তু পরীক্ষা আসবে না। যেমন বাংলাদেশের মোট ইপিজেড হচ্ছে 10টি, আর ইপিজেড এর যে ফুল ফর্ম, এটা হচ্ছে একটু বলেই দিলাম, যে এক্সপোর্ট প্রসেসিং জোন, কেমন? ওকে। আর বাংলাদেশের সরকারি ইপিজেড হচ্ছে 8টা, সরকারি ইপিজেড হচ্ছে 8টা, কেমন? সরকারি ইপিজেড হচ্ছে 8টা। ওকে। আর হচ্ছে আমাদের যে দ্বিতীয় বৃহত্তম যে ইপিজেডটা, সেটা হচ্ছে মূলত ঢাকার যে ইপিজেড, যেটা সাভারে অবস্থিত, ঢাকা ইপিজেড, কেমন? ঢাকা ইপিজেড। আর বাংলাদেশের যে বৃহত্তম যে ইপিজেড নির্মাণ করা হবে, এটা হচ্ছে পটুয়াখালীতে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ইপিজেড নির্মাণ করা হবে, কেমন? আর বাংলাদেশের যে প্রথম ইপিজেড কোথায় পরীক্ষা আসতে পারে, চট্টগ্রাম ইপিজেড। পরীক্ষায় যদি আসে বাংলাদেশের প্রথম ইপিজেড কোনটি, এটা হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। এটা প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় 1983 তে, ওকে, কেমন? আর বাংলাদেশে একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড হচ্ছে উত্তরা নীলফামারী, ওকে, নীলফামারী ইপিজেড, নীলফামারী, যেটাকে বলে উত্তরা নীলফামারী ইপিজেড, ঠিক আছে? সো কারেক্ট আনসার হচ্ছে বাংলাদেশের কৃষিভিত্তিক একমাত্র একমাত্র ইপিজেড হচ্ছে নীলফামারী বা উত্তরা নীলফামারী, কেমন? ওকে। আচ্ছা। সো আর এই যে ইপিজেড গুলা মূলত যে প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেখান থেকে পরিচালিত হয়, যেটাকে বলে বেবজা, BEPZ এ, ঠিক আছে? বেবজার, এই যে বেবজার যে প্রতিষ্ঠিত হয় 1980 সালে, 1980 সালে। আর বেবজা মানে কি হচ্ছে, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ওকে। এই যে ইপিজেড গুলো কাদের আন্ডারে থাকে, যে বেবজা মানে কি, বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, ওকে। সো আমরা মোটামুটি পড়ে ফেললাম। আর চট্টগ্রাম ইপিজেড সবচেয়ে বড়, সবচেয়ে পরীক্ষা আসতে পারে যে বৃহত্তম ইপিজেড কোনটি, চট্টগ্রাম। আর সেকেন্ড হচ্ছে ঢাকা, ক্লিয়ার? এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। সো চলে যাচ্ছি আমাদের সরকারি ইপিজেড কয়টা, এটা তো 8টা, এটা তো বলেই দিলাম। সো দেখি আমাদের 7 নম্বর প্রশ্নের সর্বপ্রথম কারা অ্যান্সার করেছে। 7 নাম্বার, 7 নাম্বার, দেখো, ইপিজেড নিয়ে যা পড়াইছি এর বাইরে পরীক্ষা আসবে না। সো আমরা এভাবেই তোমাদেরকে পড়াবো, যে একটা টপিক ধরবো, এখানে কিছু নোট করে দেবো, এর বাইরে ওই টপিকে আর পড়া নাই, আর আসবে না, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা এখন দেখবো এই প্রশ্নের কারেক্ট আনসারে কারা কারা পুরস্কার জিতবে। সো পুরস্কার দেখি, আমাদের 7 নাম্বারের প্রথম যিনি অ্যান্সার করেছেন, 7-এর ডি কে দিয়েছে সেটা একটু দেখবো। 7-এর 7-এর ডি প্রথম অ্যান্সার করেছে আকলিমা, MST আকলিমা, MST আকলিমাকে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমাদের সেলিনা বেগম, আকলিমা এবং সেলিনা বেগম আজকে আমাদের এই কুইজ জিতেছে। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং গার্ডিয়ানের পক্ষ থেকে, গার্ডিয়ান নার্সিং কোচিং এর পক্ষ থেকে। ওকে, চলে যাচ্ছি নেক্সট যে কোয়েশ্চেনটি আছে, পারমাণবিক ক্লাবের তালিকায় বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ যুক্ত হলো? পারমাণবিক ক্লাবের তালিকায় এখন পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশ যে পারমাণবিক ক্লাবের তালিকায় কিভাবে বাংলাদেশ যুক্ত হলো, বা বাংলাদেশ কি পারমাণবিক বোমা আছে কিনা। না, বাংলাদেশ পারমাণবিক যে বোমা কিন্তু নাই, বাট যে আমরা যে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, আপনারা সবাই জানেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আছে, ওকে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে। তো এটার কারণে হচ্ছে বাংলাদেশ পারমাণবিক ক্লাবে যুক্ত হয়, যেটা কি রাশিয়া মূলত বাংলাদেশকে এটা টেকনিক্যাল সাপোর্টটা দিয়েছে, ওকে। যেটা করে আমাদের যেটা রূপপুর পারমাণবিক কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওকে।
ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে অবস্থিত। ঠিক আছে, ওকে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন পরীক্ষা আসতে পারে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা সর্বোচ্চ কত রয়েছে? 2.4 গিগাওয়াট। ঠিক আছে, 2.4 গিগাওয়াট। ঠিক আছে, আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং এটি হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। 8 নম্বর প্রশ্নের উত্তর। ওকে, 8 নম্বরে আমরা চলে যাচ্ছি। 8 নম্বর প্রশ্নের প্রথম কে আনসার করেছে? কি হবে না? ও, আচ্ছা, দেখি আমাদের 8-এর সর্বপ্রথম অ্যান্সার করেছে আমাদের ওকে। সো আমাদের এই 8-এ সুবর্ণা শুভ তিনি প্রথম রাইট অ্যান্সার করেছেন। পাশাপাশি হচ্ছে আমাদের নেক্সট কারেক্ট অ্যান্সার করেছে আমাদের 8 নম্বরে কারেক্ট অ্যান্সার করেছে আমাদের আর এন সুমি, মানে তিনি রেজিস্টার্ড নার্স। সো তিনিও এই কুইজে অংশ নিয়ে জিতলেন আজকে পুরস্কার। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্ক্রিনশট পাঠিয়ে দেবেন এবং নাম্বার। ওকে, চলে যাচ্ছি নেক্সট। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? সবাই জানিয়ে দাও। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? সবাই জানিয়ে দেন। আন্তর্জাতিক মাতৃত্ব দিবস কবে? ওকে, এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার দ্রুত সবাই জানিয়ে দিন। হ্যাঁ, এটা হচ্ছে মূলত নিরাপদ মাতৃত্ব দিবস হবে। নিরাপদ মাতৃত্ব দিবস। হ্যাঁ, আমাদের হচ্ছে নিরাপদ, যেহেতু তোমরা সবাই মেডিকেল সায়েন্সের উপরেই পড়বে বা নার্সিং বা মেডিকেল, তো তোমাদের হচ্ছে যে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। আন্তর্জাতিক নার্স দিবস কবে এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। কেমন? ওকে, এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে। যেমন আমাদের বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে কি 7 এপ্রিল। ঠিক আছে, 7 এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে। আবার নার্সেস ডে হচ্ছে আমাদের 12ই মে। ঠিক আছে, 12ই মে হচ্ছে আমাদের নার্সেস দিবস। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে তোমাদের। সো ডে গুলো, বিশেষ করে যেগুলো হেলথ সেক্টরের সাথে জড়িত, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। কেমন? ওকে, সো আমরা দেখি 9 নাম্বারের কারেক্ট অ্যান্সার কারা কারা দিয়েছে। 9 নাম্বার, 9 এর কারেক্ট অ্যান্সার কারা কারা দিয়েছে?
নিরাপদ মাতৃত্ব দিবস হচ্ছে 28 মে। 28 মে হচ্ছে নিরাপদ মাতৃত্ব দিবস। দেখি 9-এর কারেক্ট অ্যান্সার কারা কারা করেছে। 9-এর প্রথম অ্যান্সার করেছে আমাদের 9-এর সবাই দিয়েছিল ডি, বা ডি হয় না। প্রথম হয়েছে আমাদের এমএসটি নুরি খাতুন। এমএসটি নুরি খাতুনের মধ্যে হচ্ছে আমাদের এমএসটি আমিনা আশা। এমএসটি আমিনা আশা। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্রিনশট রেখে দিবেন। প্রতি প্রশ্নে আমাদের থাকবে 2 জন পুরস্কার পাবে, কেমন? ওকে, নেক্সট কোয়েশ্চেন চলছে, বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা উল্লেখ করা হয়েছে? বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা উল্লেখ করা হয়েছে? 4 নং অনুচ্ছেদ, 2 নং অনুচ্ছেদ, 6 নং অনুচ্ছেদ, 1 নং অনুচ্ছেদ। ওকে, অনুচ্ছেদ নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসতে পারে। আমাদের সংবিধানে মোট অনুচ্ছেদ 153টি। আমাদের সংবিধানে মোট অনুচ্ছেদ হচ্ছে 153টি, কেমন? ওকে, এবং তফসিল রয়েছে মোট 7টি। 153টি অনুচ্ছেদ এবং তফসিল হচ্ছে 7টি। সংবিধান নিয়ে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে, কেমন? ওকে, দেখি এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কারা কারা দিয়েছে। আমাদের 10-এর কারেক্ট অ্যান্সার কে কে দিয়েছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে প্রায় 200 জনের মতো আমাদের সাথে যুক্ত আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো সংবিধানে আমাদের কোন অনুচ্ছেদে হচ্ছে যে আমার সোনার বাংলা উল্লেখ করা হয়েছে? এটি হচ্ছে আমাদের 4 নাম্বার অনুচ্ছেদে। 4 নাম্বার কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। দেখি আমাদের 10-এর এ অ্যান্সার কে কি করেছে। প্রথম 10-এর এ, 10 নম্বর নাজমুন নাহার বলেছে এ। 10-এর নাজমুন নাহার আজকে পুরস্কার জিতে নিল। পাশাপাশি হচ্ছে আমাদের দীপ দাস ওখানে পুরস্কার জিতে নিল আমাদের কুইজ। সো কুইজে আপনারা যারা পুরস্কার জিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সবাই কিন্তু কারেক্ট আনসার দিয়েছেন, এবং এগুলো কিন্তু জানতে হবে, এগুলো পরীক্ষায় আসবে, কেমন? ওকে, আর আজকে কুইজটি কেমন লাগলো সবাই একটু জানিয়ে দেন, কুইজটি কেমন লাগলো। আর হচ্ছে যেহেতু রেজাল্টও দিয়ে দিল এইচএসসি পরীক্ষার, আপনারা হয়তো নার্সিং অ্যাডমিশন বা জবের জন্য যে কোর্সেই ভর্তি হবেন না কেন, খুব দ্রুত যোগাযোগ করতে হবে। আমাদের নতুন ব্যাচেরও ক্লাস শুরু হয়ে গেছে। সবাই দ্রুত যোগাযোগ করবে, বিশেষ করে যারা এইচএসসি 25 নার্সিং কিন্তু 3rd টাইম দেওয়া যায়, আপনারা সবাই জানেন। এবং নার্সিং বলেন আর মেডিকেলের 3rd টাইম দেওয়া যায় না, সো নার্সিং 3rd টাইম দেওয়া যায়। আর এবার যেহেতু রেজাল্ট সবার মোটামুটি অ্যাভারেজ হয়েছে, সো যারা যারা নার্সিং অ্যাডমিশন অনলাইন বা অফলাইন করছে ভর্তি হওনি বা হতে চাও, খুব দ্রুত আমাদের গার্ডিয়ানের পেজ ইনবক্স অথবা নিচে যে নাম্বারটি আছে, এটা আমার নাম্বার, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, এটা আমার নাম্বার। চলে যাচ্ছি নেক্সট যে কোশ্চেন, বা পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে? যুক্তরাষ্ট্র, ইউক্রেন, রাশিয়া, বাংলাদেশ। এই যে রাশিয়া ইউক্রেনের কারণে এই সব কিছু দাম বাইরে গেছে, তাই না? ওকে, সো পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়। আর দেখো বাংলাদেশের রুটির ঝুড়ি হচ্ছে কি ঠাকুরগাঁও। মনে রাখবা, ঠাকুরগাঁও হচ্ছে বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয়। বিকজ অফ কি? এখন তোমার কোশ্চেন আসতে পারে, বাংলাদেশের ঠাকুরগাঁওকে কেন রুটির ঝুড়ি? ঠাকুরগাঁও কি রংপুরের অন্তর্ভুক্ত? রংপুর বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। রংপুরে মোট 8টা জেলা, এই 8টার মধ্যে ঠাকুরগাঁও একটা। ওকে, আর ঠাকুরগাঁওতে সবচেয়ে বেশি গম উৎপাদন হয়, কেমন? সবচেয়ে বেশি গম উৎপন্ন
হয়, এই জন্য এই অঞ্চলকে বলা হয় কি রুটির জুড়ি। বাংলাদেশের রুটির জুড়ি হচ্ছে ঠাকুরগাঁও, ওকে। আর ভারতের রুটির জুড়ি হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা। পাঞ্জাব ও হরিয়ানাতে সবচেয়ে বেশি গম উৎপন্ন হয় বিদেশে, তাকে বলা হয় রুটির ঝুড়ি। কেমন? ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখি এই প্রশ্নের কারেক্ট আনসার কে কে দিচ্ছে 11 নম্বর। আর পুরস্কার জিততে হলে তোমাকে যে কন্ডিশনটা অবলম্বন করতে সেটা আগেই বলে দিলাম, ক্লাসটি একটা শেয়ার করতে হবে আর একজন বন্ধুকে মেনশন করে। আদারওয়াইজ তোমরা যারা পুরস্কার জিতেছে তোমরা কিন্তু পুরস্কার দেওয়া হবে না, ঠিক আছে? তো আমরা যাচাই বাছাই করে তারপরেই দেবো। সো যারা দেওনি এখন খুব দ্রুত, আর এই প্রশ্নের অ্যান্সার সবাই দাও, এই দ্রুত। হ্যালো, আচ্ছা দেখি আমাদের পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় কাকে? সবাই অ্যান্সার করেছে বি, ইউক্রেন। ইউক্রেন, রাশিয়া, দুইটাই কাছাকাছি, তাই না? ভাই আমার একটা কোশ্চেন শেষ না করতে করতে অন্যরা অ্যান্সার দেয় না, সেক্ষেত্রে আমরা দিচ্ছি না, কারণ আমরা কোশ্চেন বলার আগে যারা দিচ্ছে তাদেরকে হচ্ছে আমরা পুরস্কার দিচ্ছি না, কেমন? ওকে, সো দেখি 11 নম্বরের কারেক্ট আনসার কি হবে। আর এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের ইউক্রেন, বিকজ ইউক্রেনে পৃথিবীর সবচেয়ে বেশি গম উৎপাদন হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় পৃথিবীর রুটির জুড়ি। আর বাংলাদেশের রুটির জুড়ি হচ্ছে ঠাকুরগাঁও, আর ভারতের হচ্ছে পাঞ্জাব এবং হরিয়ানা। ওকে, সো দেখি 11 নম্বরের প্রথম কে কে অ্যান্সার করেছে। আগে কেউ অ্যান্সার করবে না, আগে সবাইকে ফেয়ার কুইজ করতে হবে, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে বলার আগেই যদি কেউ অ্যান্সার করে। ওকে, আচ্ছা, সো 11 নম্বরের কারেক্ট আনসার 11 নম্বরের কারেক্ট আনসার দিয়েছে সর্বপ্রথম আমাদের সুমি আক্তার। ওকে, সুমি আক্তারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুমি আক্তারের পরে হচ্ছে আমাদের এখানে আমাদের যে জান্নাতুল ফেরদৌস কিন্তু পুরস্কার। ওকে, চলে যাচ্ছি আমাদের যে নেক্সট যে কোয়েশ্চেন আছে। আমাদের নেক্সট কোয়েশ্চেন তাদের কেউ দিচ্ছেন ভাইয়া? আচ্ছা সবাই, নেক্সট কোয়েশ্চেন, বাংলার মুক্তির সনদ নামে 6 দফা 7 মার্চের ভাষণ, লাহোর প্রস্তাব কোনটি নয়? বাংলার মুক্তি সনদ 12 নম্বরের। ঠিক আছে, আমি 30 মিনিট পর কল দিচ্ছি, কল দিয়ে বিস্তারিত বলতেছি। 30 মিনিট পর বারোর হ্যাঁ এটি কারেক্ট আছে আমাদের 6 দফা। 6 দফা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, কারণ এই 6 দফা দেওয়া হয়েছিল মূলত হচ্ছে 1942 সালে যে 1940 যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবের উপর বেসিস করে। লাহোর প্রস্তাব কে দিয়েছিলেন? লাহোর প্রস্তাব দিয়েছিলেন শেরে বাংলা কে ফজলুল হক। কেমন? ওকে, আচ্ছা, সো দেখি আমাদের এই যে 12 নম্বরের কারেক্ট আনসার কে দিয়েছে সর্বপ্রথম। 12 কারেক্ট আনসার হচ্ছে 6 দফা। সোনিয়া আক্তার সর্বপ্রথম কারেক্ট আনসার দিয়েছে। তারপর হচ্ছে আমাদের রংধনু কারেক্ট আনসার দিয়েছে এই
6 দফা। সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা কারেক্ট আনসার দিয়েছো। আর প্রতিদিন কারা কারা আমাদের সাথে কুইজে অংশ নিতে চাও সবাই জানাও। প্রতিদিন 6:30টায় তোমরা কারা কারা আমাদের সাথে কুইজে অংশ নিতে চাও সবাই জানিয়ে দাও। ওকে, তন্ময় ফোনটা। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাচ্ছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকার মাপ কত? 13 নম্বরে হচ্ছে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকার মাপ কত? 10 × 6, 10 × 5, 12 × 6, 10 × 4। এটা হচ্ছে আপনার 1 তারিখ পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে আমাদের 10 × 6। একটু দ্রুত শেষ করবো যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে আমাদের সাথে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পতাকার মাপ কত? না, থাকার ব্যবস্থা নেই, আপনি আমাদের 13 নম্বরে দেখতে পাচ্ছি অনেকেই আপনারা অ্যান্সার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাকিরাও অ্যান্সার করে ফেলেন। আর হচ্ছে আমাদের হচ্ছে আজকে আমরা 20টা প্রশ্ন সলভ করবো, কালকে আবার আমরা স্টার্ট করবো, কেমন? ওকে, আচ্ছা ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ সবার জন্য ওকে। সো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পতাকার মাপ হচ্ছে 10 × 6। সবাই কারেক্ট আছে যারা যারা দিয়েছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সো 13 প্রথম যিনি অ্যান্সার করেছেন দেখতে পাচ্ছি, 13 প্রথম অ্যান্সার করেছে আমাদের জবের ব্যাচ হচ্ছে MST বর্ণা খাতুন। হ্যাঁ, আমি 13 আমাদের উত্তরা মন্ডল আমাদের ফার্মগেট ব্রাঞ্চের স্টুডেন্ট 13। আর আমাদের হচ্ছে এদিকে অ্যান্সার করেছে আমাদের কারেক্ট অ্যান্সার দিয়েছে আমাদের শারমিন আক্তার। হ্যাঁ, কালকে কারা কারা কুইজে থাকবে একটু কমেন্টে জানান। এখানে কিন্তু পরীক্ষা একটা আসে যে আন্তর্জাতিক ও দেখো পতাকা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা পরীক্ষা আসবে, পতাকা নিয়ে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসবে, সেটি হচ্ছে আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে ব্যবহারের জন্য টেবিল পতাকার মাপ কত? আন্তর্জাতিক দেখো, তোমরা দেখো না যে বাংলাদেশ এবং আমেরিকা বা বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যদি কোনো আন্তর্জাতিক দ্বিপাক্ষিক, বুঝতে পারছো, মানে ইন্টারন্যাশনাল লেভেলে যদি কোনো দুইটা দেশের মধ্যে কোনো মিটিং হয়, দুই প্রতিনিধি, সেক্ষেত্রে দেখবা যে তাদের টেবিলে দুই দেশের একটা পতাকা থাকে, দুই দেশের পতাকা এমন করে থাকে, ঠিক আছে, ক্রস বার করে। সো এইটার মাপ কত তোমরা কে কে জানো? পরীক্ষাটা কিন্তু এটা আসতে পারে। আর কুইজটি কেমন লাগলো আজকের? এভাবে যদি আমরা কুইজ নেই বা তোমাদেরকে পুরস্কার দেই তাহলে কুইজ গুলো কেমন লাগে সেটা একটু জানিয়ে দাও। আর হচ্ছে আমাদের এইটা হচ্ছে কিন্তু 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, কেমন? 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এই পতাকার মাপ হচ্ছে 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি। ক্লিয়ার? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা কারেক্ট আনসার দিয়েছেন। 1971 সালে 25শে মার্চ ছিল, কি বার ছিল? 1971 সালে 25শে মার্চ, যে আমাদের গভীর রাতে যে আমাদের উপরে গভীর রাতে যে নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী, সেটার নাম কি ছিল সবাই একটু জানিয়ে দাও। অপারেশন সার্চলাইট। দেখো, অপারেশন সার্চলাইটের পরবর্তীতে সময় কিন্তু বাংলাদেশে যে প্রথম প্রতিরোধ কোথায় থেকে দেয়া হয়েছিল সেটা হচ্ছে রাজারবাগ পুলিশ লাইন্স এবং ইপিআর থেকে ইস্ট পাকিস্তান রাইফেলস, যেটা বর্তমানে বিজিবি, কেমন? ইস্ট পাকিস্তান রাইফেলস থেকে নাম হয়েছে বাংলাদেশ রাইফেলস থেকে নাম হয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, ও বিডিআর থেকে বিজিবি।
আসিফ ভাইয়ের মেয়ের মিষ্টিগুলো তোমরা একটা পুরোটাই খাইবে। এখন মিষ্টি আছে তো, কুয়াশার মিষ্টি খায় না। আসলে আসলে মিষ্টি আছে না। ওয়ালাইকুম আসসালাম। এখান থেকে নেন। না কাজ করে নেন। আচ্ছা ঠিক আছে, কাজ করে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি বুঝতে চাচ্ছেন? সাবলে মনে হচ্ছে। হ্যাঁ 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 পড়া যাবে পড়া ঠিক আছেন? আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আমাদের পড়াবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে, সবাই এই প্রশ্নের উত্তর দাও। এটা আমি কিন্তু শিওর না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা। হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে, তো 14 বি ইয়েস 14 বি। দেখো 14 বি এর সাথে আমাদের আরেকটা মিল আছে, সেটা হচ্ছে আমাদের যে 1757 সালে 23শে জুন যেটা পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল, সেই পলাশীর যুদ্ধের যে তারিখটা ছিল সেটাও ছিল হচ্ছে বৃহস্পতিবার। ঠিক আছে, তো এই দুইটা দিন হচ্ছে আমাদের একই দিন, বৃহস্পতিবার। সো এই প্রশ্নের কারেক্ট আনসার কারা কারা দিয়েছে? 14 কারেক্ট, 14 বি কারা কারা দিয়েছে দেখি। 14 বি আমরা দেখতে পাচ্ছি। 14 বি প্রথম কারেক্ট নিশি পুরস্কার জিতেছ, নিশি জিতেছে পুরস্কার। পাশাপাশি আমাদের হারুনুর রশিদ কিন্তু আমাদের পুরস্কার জিতেছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটা হচ্ছে 15 নম্বর। মহান মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের প্রথম শহীদকে, মহান মুক্তিযুদ্ধের 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদকে সবাই জানিয়ে দাও। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? মোহাম্মদ রুহুল আমিন, মতিউর রহমান, সিপাহী মোস্তফা কামাল, মোহাম্মদ হামিদুর রহমান। আর তোমরা যারা যারা, আবারও বলছি যে এইচএসসি 25, এইচএসসি 24 এবং এইচএসসি 23 নার্সিং এ 3rd টাইম পর্যন্ত ভর্তি পরীক্ষা দেওয়া যায়। সো তোমরা যারা এখনো ভর্তি হওনি, অনলাইন বা অফলাইন ব্যাচে আমাদের নেক্সট 2 ডেজ আমাদের এই অফার থাকবে, ভর্তির যে অফার। সো এর মধ্যে সবাই ভর্তি পরীক্ষা কমপ্লিট করো, আমাদের পেজ ইনবক্স করো, অথবা নিচে যে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই না, এটা আমার নাম্বার। তোমরা এই নাম্বারে দ্রুত যোগাযোগ করবে, কারণ দ্রুত যোগাযোগ করে ভর্তি কমপ্লিট করবে বাংলাদেশের অন্যতম সেরা নার্সিং প্রতিষ্ঠান গার্ডিয়ান নার্সিং কোচিং এ। ওকে, আমাদের 15 নাম্বার সর্বপ্রথম অ্যান্সার করেছে কে দেখি? প্রথম বীর শ্রেষ্ঠ প্রথম শহীদ হন কে? প্রথম শহীদ হন বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল। সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছো সি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সিপাহী মোস্তফা কামাল, যিনি 1971 সালে 18ই এপ্রিল শহীদ হন, 1971 সালের 18ই এপ্রিল শহীদ হন। ওকে, দেখি 15 কারেক্ট আনসার কারা কারা দিয়েছে। 15 কারেক্ট আনসার কারা কারা দিয়েছে? 15 সি কে দিয়েছে? 15 দেখতে পাচ্ছি এই প্রশ্নের প্রথম যিনি অ্যান্সার করেছেন, আমাদের নাজমুন নাহার। সি অ্যান্সার করেছে আমাদের আমাদের আরজিনা আক্তার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো আমরা এখানেই শেষ করব। একটু পরে একটা কম্প্রিহেন্সিভ লাইসেন্সিং, যেটা মার্চ 26 অনুষ্ঠিত হবে, তার একটি ক্লাস হবে। সো কালকে আবার আমরা 6:30 তোমাদের মধ্যে ক্লাসে হাজির হব। তো যারা যারা করবা, আজকের মতো সবাই বন্ধুদেরকে রেডি করে রাখবা, বন্ধুদেরকে মেনশন করতে হবে, শেয়ার করতে হবে। আর আজকে যারা পুরস্কার জিতেছেন, আপনারা যারা যারা শেয়ার করেনি ক্লাসটা, তারা কিন্তু পুরস্কারটি পাবেন না। ওকে,
সো কালকেও শেয়ার করতে হবে আর একজন বন্ধুকে মেনশন করতে হবে। আর ইনশাল্লাহ কালকে দেখা হবে। আর যারা পেইড ব্যাচে আছে অলরেডি তাদের সাথে তো দেখা হচ্ছেই। আর ইনশাল্লাহ সরকারি নার্সিং কলেজে তোমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য পূরণে আমরা সবসময় তোমাদের পাশে আছি, সাথে থাকবো। আর গার্ডিয়ান নার্সিং ভর্তি হলে আমাদের ফুল লেকচার শিট গাইড তোমরা পেয়ে যাচ্ছ অনলাইন বা অফলাইনে, পাশাপাশি অ্যাপ সাপোর্টটা তোমরা পেয়ে যাচ্ছ এবং বাংলাদেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে তোমরা দ্রুত ভর্তি হয়ে তোমাদের নেক্সট জার্নি শুরু করো। এবং এই জার্নিতে আমি সহ আমাদের ফুল টিম থাকবে তোমাদের সাথে, এবং আমাদের প্রত্যেকটা টিচার ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট সহ দেশের শীর্ষস্থানীয় যে বিশ্ববিদ্যালয়ের বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী তারাই তোমাদেরকে ক্লাস নিবে। এবং যারা ইতিমধ্যে তোমরা ভর্তি আছো তোমরা জানো যে আমাদের ক্লাসের যে শিক্ষকরা কত বেশি কোঅপারেটিভ স্টুডেন্টের সাথে। সো ক্লাসটি কেমন লাগলো সবাই 1 মিনিটের মধ্যে জানিয়ে দাও, একটা রিভিউ দিয়ে দাও আজকে ক্লাসটি কেমন লাগলো। আর কারা কারা ভর্তি হবা দ্রুত ইনবক্স করে ভর্তি পরীক্ষা কমপ্লিট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো কালকে ক্লাস হবে, কালকেও এই সাধারণ জ্ঞানের উপরে জিকে ক্লাস হবে, সাধারণ জ্ঞানের জিকে ক্লাস হবে। কেমন জিকে ক্লাস হবে, কারা কারা ক্লাস করতে চাও সবাই জানিয়ে দাও কমেন্ট করে। আর ক্লাসটি কেমন লাগলো সেটা জানিয়ে দাও। তো আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।